সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের শর্ত, প্রতিরক্ষা ব্যবস্থায় বিদেশি সেনা অন্তর্ভুক্তি না করার আহ্বান, কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হলেও পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত জুড়ে দিল রাশিয়া। এবং আজ চীনের বোয়াও সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সফরে 8টি সমঝোতা স্বাক্ষর সইয়ের সম্ভাবনা, বিনিয়োগ বাড়াতে জোর, সুদ কমানো ও ঋণ পুনঃ তফসিল নিয়ে আলোচনার পরামর্শ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো উপত্যকাটিতে হামাস বিরোধী বিক্ষোভ হয়েছে। শত শত মানুষ রাস্তায় নেমে গাজার ক্ষমতা থেকে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভটিতে অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলেছে হামাসপন্থী গ্রুপ। গাজায় যুদ্ধের অবসান চেয়ে রাস্তায় নামে শত শত ফিলিস্তিনি। উত্তর গাজার বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে তারা প্রথমবারের মতো স্লোগান তোলে, চলে যাও হামাস। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় মাস্ক পরা হামাস সদস্যদের। 2007 সালে গাজার দখল নেয়ার পর সংগঠনটি কঠোরভাবে বিরোধী কণ্ঠ দমন করে আসছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। টানা যুদ্ধ ও বাস্তুচ্যুতির মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে। তবে হামাসপন্থী গ্রুপের দাবি, বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশ্বাসঘাতক। ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তরাঞ্চল। সংঘাত থেকে বাঁচতে বহুবার স্থানান্তরিত হয়েছেন বাসিন্দারা। গত জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতির পর তাদের অনেকে দক্ষিণাঞ্চল থেকে আবার উত্তরে ফেরেন। কিন্তু গেল 18 মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলায় পরিস্থিতি ফের জটিল হয়ে উঠেছে। গাজায় হামাসের শাসন, ইসরায়েলের হামলা সব মিলিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এখন অনেক বাসিন্দাই চাইছেন শান্তি ও পরিবর্তন। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধের ভয়াবহতা সবচেয়ে বেশি আঘাত এনেছে উপত্যকাটির শিশুদের জীবনে। 5 বছর বয়সী সিলা আবু আকলান তাদেরই একজন। যুদ্ধের আঘাতে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। কৃত্রিম পায়ের মাধ্যমে হাঁটার চেষ্টা করছে আকলান। গাজা সিটির একটি পুনর্বাসন কেন্দ্রে প্রথমবারের মতো কৃত্রিম পায়ে হাঁটার চেষ্টা করছে 5 বছর বয়সী সিলা আবু আকলান। তার নতুন কৃত্রিম পায়ের স্নিকার্সের গোলাপি রঙের সঙ্গে মিলিয়ে পড়েছে একই রঙের হুডি। প্রায় 15 মাস আগে ইসরায়েলি বিমান হামলায় তার পা পুড়ে যায়। এরপর কেটে ফেলতে হয় সেই পা। বহু অপেক্ষার পর অবশেষে কৃত্রিম পায়ের মাধ্যমে দেখছেন আশার আলো। আমি যতই চেষ্টা করি ওকে খুশি রাখতে কোনো লাভ হয় না। ব্যথা আর বাস্তবতা তো আর পরিবর্তন করা যায় না। কৃত্রিম অঙ্গ পেলেও সে নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবে। সমবয়সীরা খেলাধুলা করতে পারলেও সে পারে না। বিষয়টি তাকে আরো হতাশ করে তোলে। সিলার মতো হাজারো শিশুর দিন কাটছে শারীরিক ও মানসিক কষ্টে। কেউ হাত হারিয়ে নিজের কাজ করতে পারছে না, কেউ বা আবার পা হারিয়ে খেলতে পারছে না সহপাঠীদের সঙ্গে। অনেকে হতাশ হয়ে নিজেদের আলাদা করে রাখছে সমাজ থেকে। অপর্যাপ্ত চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়েছে। চরম বিপর্যয়ের মধ্যে সহায়তার জন্য কাজ করছে কিছু মানবিক সংস্থা। আন্তর্জাতিক রেড ক্রস পরিচালিত একটি প্রতিষ্ঠান কৃত্রিম অঙ্গ, হুইল চেয়ার ও চিকিৎসা সেবা দিচ্ছে যুদ্ধাহতদের। তবে প্রয়োজনের তুলনায় সরবরাহ সীমিত। শুধুমাত্র গাজার উত্তর অংশেই প্রতিদিন 50 থেকে 60 জন মানুষ হুইল চেয়ারের জন্য অপেক্ষা করছে। আমাদের প্রকল্পের মূল লক্ষ্য হলো আহতদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা। আমরা হুইল চেয়ার, কৃত্রিম হাত পা সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছি, যা প্রতিটি ব্যক্তির বয়স, ওজন ও প্রয়োজন অনুযায়ী তৈরি করা। অনেক সংস্থা সহায়তা দিতে চাইলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সিরিয়ার ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তের তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশি সেনাদের দামেস্কের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তি না করার পাশাপাশি রাসায়নিক অস্ত্র ধ্বংসের নিশ্চয়তার শর্ত দিয়েছে তালিকায়। শর্ত পূরণ হলেই সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার সমর্থনে বিবৃতি প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধের সময় একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় আসে সিরিয়া। গেল বছর স্বৈরাচারের পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দ্বিপাক্ষিক আলোচনা করেন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা।
এবার আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দামেস্কে এক গুচ্ছ শর্ত দিয়েছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে গেল 18 মার্চ ব্রাসেলসে এক সম্মেলনের ফাঁকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানের সঙ্গে বৈঠকে এই শর্তের তালিকা দেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নাতাশা ফ্রান্সিস্কি। যুক্তরাষ্ট্রের দাবিগুলোর মধ্যে রয়েছে সিরিয়ায় থাকা রাসায়নিক অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং দেশটির শাসন ব্যবস্থায় বিদেশি যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা যাবে না। সূত্র বলছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যেই জর্ডান ও তুরস্কের নাগরিককে সামরিক বাহিনীর উচ্চ পদে নিয়োগ দিয়েছে। এর মধ্যে সিরিয়া পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনে আপাতত যে ছাড় দেয়া আছে তার মেয়াদ আরও 2 বছর বাড়ানো হতে পারে এবং নতুন আরও ছাড় দেয়া হতে পারে। সিরিয়ায় আঞ্চলিক অখণ্ডতার সমর্থনেও বিবৃতি প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। শর্ত পূরণের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সিরিয়ার কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র 6 মাসের জন্য সিরিয়ায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়ে মানবিক সহায়তা সহজের জন্য একটি পদক্ষেপ নেয়। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং পররাষ্ট্রমন্ত্রী শিবানী দাবি করেছেন নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া উচিত। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শরণার্থী ও আশ্রয়হীনদের জন্য গ্রিন কার্ডের আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র। ভোট দিতে নাগরিকত্ব প্রমাণ করতে হবে মার্কিনদের, নির্বাহী আদেশ ট্রাম্পের। কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হলেও কিছু শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, রুশ ব্যাংকের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে হবে পশ্চিমাদের। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা সরিয়ে নিলেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার শর্ত মূল্যায়ন করতে হবে, তবে এতে সময় প্রয়োজন। অন্যদিকে যুদ্ধবিরতির চলমান আলোচনার মধ্যে ইউক্রেনকে $215 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনের সম্মত হওয়ার বিষয়টি মঙ্গলবার জানায় যুক্তরাষ্ট্র। এ সময় মস্কোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবে বলেও জানিয়েছিল ওয়াশিংটন। এবার চুক্তি পূরণের শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরীয় নৌ নিরাপত্তা চুক্তি কার্যকর করতে কয়েকটি শর্ত পূরণ করা প্রয়োজন বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। একই সঙ্গে তাদের অভিযোগ, আগের চুক্তিতে মস্কোর প্রয়োজনীয়তাগুলো উপেক্ষিত হয়েছিল। রাশিয়ার খাদ্য ও সারের রপ্তানির ওপর সরাসরি পশ্চিমা নিষেধাজ্ঞা নেই, তবে মস্কো দাবি করছে অর্থ প্রদান, সরবরাহ ব্যবস্থা ও বিমা সংক্রান্ত বিধি নিষেধ তাদের রপ্তানিতে বাধা সৃষ্টি করছে। রাশিয়া চায় তাদের রাষ্ট্রীয় কৃষি ব্যাংকে আবারও আন্তর্জাতিক অর্থ প্রদান পদ্ধতি সুইফটের সঙ্গে সংযুক্ত করা হোক। রাশিয়াকে পাল্টা শর্ত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউ কমিশনের মুখপাত্র গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধ ও দেশটি থেকে সব সেনা সরিয়ে নিলেই কেবল মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, এখনই রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় হয়নি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কিয়েভকে নতুন করে $215 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন ম্যাখো। এদিকে রাশিয়ার দেয়া শর্ত পর্যালোচনা করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার শর্ত মূল্যায়ন করে দেখা হবে, তবে এতে সময় প্রয়োজন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আজ চীনের বোয়াও সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেলে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিউয়ান গাইপো। বোয়া ফোরামে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা 7-8 মিনিটের উনি একটা স্পিচ দিবেন। রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে, ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে, পাওয়ের যে ডিজি উনি এখানে আছেন তার সাথে একটা বায়োলেটারাল মিটিং হবে। বান কি মুনের সাথেও
ওনার একটা কালকে মিটিং আছে। সাইড লাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি। এক্সিম ব্যাংকের সাথে অনেক বিষয়গুলো অনেক প্রজেক্টের বিষয়ে একদম সরাসরি আলাপগুলো হবে। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্কটা আরো নতুন উচ্চতায় উঠুক। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বার্তায় গণতন্ত্র, অর্থনীতি ও নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, এই সময় বাংলাদেশের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী বলে জানান তিনি। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান ট্রাম্প। যথাযোগ্য মর্যাদা আর নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হাই কমিশনার এবং দূতাবাসের আয়োজনে উদযাপন করা হলো মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। দিনটি উপলক্ষে সকাল থেকেই দূতাবাস এবং হাই কমিশন প্রাঙ্গণে নেওয়া হয় নানা কর্মসূচি। বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসেও ছিল নানা আয়োজন। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি। এরপর দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকে বাঙালি জাতি স্মরণ রাখবে এবং শ্রদ্ধা ভরেই স্মরণ করবে। আজকের এই দিনে সেই বাংলাদেশ সৃষ্টিতে যারা জীবন দান করেছেন এবং অকুতোভয় যে লড়াই যারা চালিয়েছেন, যারা জীবিত রয়েছেন, সে সকল মুক্তিযোদ্ধাদের যারা মৃত বা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত করছি, কামনা করছি এবং একই সাথে যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং যে সকল পরিবার থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন সকল পরিবারের প্রতি আমরা জানাই আন্তরিক সমবেদনা। বিভিন্ন দেশের মতো কুয়েতেও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পর্তুগালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিদের। কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। শরণার্থী ও আশ্রয়হীনদের জন্য গ্রিন কার্ডের আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক প্রজ্ঞাপনে একথা জানিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন। এতে বলা হয়েছে, এখন থেকে ভোট দেওয়ার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে মার্কিন নাগরিকদের। ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন নির্বাচনী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, 2020 সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জিতেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ওই নির্বাচনে ভুয়া ভোট পড়ার দাবিও করে আসছেন ট্রাম্প ও তার মিত্ররা। এবার ভুয়া ভোট বন্ধে কঠোর পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার নির্বাচন সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে ভোটারদের ভোট দিতে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার বিধান রাখা হয়েছে। এজন্য ভোট কেন্দ্রে জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সার্টিফিকেট কিংবা পাসপোর্ট যে কোনো একটি দেখাতে হবে। নির্বাহী আদেশে সই করার সময় হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ভুয়া ভোট আর খারাপ নির্বাচনের দিন শেষ হয়েছে। অসুস্থ পরিবেশ থেকে উত্তরণের এখনই সময়।
নির্বাহী আদেশে ডাকযোগে ভোটদানের উপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেসব অঙ্গরাজ্য এই আদেশ মানবে না তাদের ফেডারেল তহবিল প্রত্যাহারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৩৪ কোটি জনসংখ্যার মধ্যে ১৪ কোটি ৬০ লাখের পাসপোর্ট নেই। এক গবেষণায় দেখা গেছে ৯% মার্কিন নাগরিক যারা ভোট দেওয়ার যোগ্য, অর্থাৎ ২ কোটি ১৩ লাখ মানুষের নাগরিকত্ব প্রমাণের কোনো নথি নেই। ভোটাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি, প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ফলে পাসপোর্ট বা অন্যান্য নথি না থাকা ব্যক্তিরা ভোটাধিকার হারাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে তারা কিছু শরণার্থী এবং আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের অভিবাসন প্রক্রিয়া ও গ্রিন কার্ড আবেদন পর্যালোচনা স্থগিত করেছে, যা যুদ্ধ বিধ্বস্ত ও সংঘাতপূর্ণ দেশ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের দাবি এতে প্রতারণা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় ও জননিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চীন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক এবং সাইবার হুমকি। বেইজিং ধাপে ধাপে সামরিক শক্তি বাড়াচ্ছে, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক আধিপত্য বিস্তারেরও চেষ্টা চালাচ্ছে। মার্কিন গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে চীনের দাবি সামরিক আধিপত্য ধরে রাখতেই বেইজিংকে অতি রঞ্জিতভাবে উপস্থাপন করছে ওয়াশিংটন। তাইওয়ান ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। এক পক্ষ আরেক পক্ষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি দিয়ে আসছে। এবার চীনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিল মার্কিন গোয়েন্দা বিভাগ। ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলোর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার প্রতিদ্বন্দ্বী। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেইজিং তাইওয়ান দখলের সক্ষমতা অর্জনে ধাপে ধাপে অগ্রগতি করছে। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট সিনেট শুনানিতে চীনকে সবচেয়ে সক্ষম কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চীনের সামরিক বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অস্ত্রশস্ত্র, স্টেলথ বিমান, উন্নত সাবমেরিন, শক্তিশালী মহাকাশ ও সাইবার যুদ্ধের ক্ষমতা অর্জন করেছে এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডারও বাড়িয়ে চলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে সাইবার হামলার সক্ষমতা রাখে, পাশাপাশি মহাকাশে মার্কিন সম্পদের উপর আঘাত হানতেও সক্ষম। এছাড়া ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ শক্তি হয়ে ওঠার লক্ষ্য নিয়েছে বেইজিং। প্রতিবেদনটির সঙ্গে চীনের সাইবার নিরাপত্তা শিল্প সংস্থার একটি প্রতিবেদনের মিল রয়েছে। সেই প্রতিবেদনে বেইজিং ওয়াশিংটনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের নেটওয়ার্ক হ্যাকিংয়ের অভিযোগ আনে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিও পেংইউ বলেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে, যা তাদের সামরিক আধিপত্য বজায় রাখার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। কানাডায় ২০২২ সালে কনজারভেটিভ পার্টির নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। গ্লোব অ্যান্ড মেইল সংবাদপত্রের বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভারতীয় এজেন্টরা দলটির নেতা পিয়েরে পৈলিভ্রের পক্ষে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে তহবিল সংগ্রহ এবং সংগঠনে জড়িত ছিল। তবে প্রতিবেদনের বিষয়ে কনজারভেটিভ পার্টির নেতা জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জয়ী হয়েছেন তিনি। কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়। অতীতেও চীন এবং ভারতের বিরুদ্ধে দেশটির নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে, যা ভারত সরকার বরাবরই অস্বীকার করে আসছে। জাপানের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। ছড়িয়ে পড়েছে কয়েকশো হেক্টর এলাকায়, পুড়ে গেছে বহু বাড়িঘর, কয়েক হাজার মানুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ৪ দিন ধরে ভয়াবহ আগুনে জ্বলছে জাপানের এহিমে প্রদেশের ইমাবারি শহর। স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চলে, পুড়ে গেছে বহু ঘরবাড়ি। হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হলেও কমছে না আগুনের তীব্রতা। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এহিমের পাশাপাশি ওকায়ামা প্রদেশেও আরেকটি দাবানল 423 হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানকার প্রায় 2000 বাসিন্দাকে নিরাপত্তার খাতিরে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে নতুন করে মিয়াজাকি প্রদেশে আগুন ছড়িয়ে পড়ার কারণে 50 হেক্টর জমি পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 70টি পরিবারকে। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Climate change and natural disasters are exacerbating this crisis. Strengthening food supply chain is essential. Energy security is critical, especially for net importing developing countries. Energy supply disruptions drive inflation, economic instability, and debt distress. We must find sustainable energy solutions and scale up investments in renewables. Investing in health and education is critical and crucial for human capital development. A well-educated, skilled workforce drives economic growth and innovation. Countries that invest in universal healthcare see better economic productivity. Digital education, vocational training must be expanded to equip our youth for the jobs of the future. Distinguished audience, our civilization is at risk as we continue to embrace self-destructive economic values. The dominant economic model thrives on limitless consumption. It justifies over-extraction of resources and environmental degradation in the name of growth. We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. The climate crisis poses an existential threat to humanity. In Asia-Pacific region, climate disaster-related economic losses are already enormous, which is equivalent to $65 billion. Climate-vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance with an equitable distribution between adaptation and mitigation. Universal access to life-saving medicines and technologies must be guaranteed. The COVID-19 pandemic was a wake-up call, highlighting deep inequalities in global health system. Asia should take a united stand in ongoing negotiation of the pandemic treaty. Rapid strides in the data-driven technology, robotics, quantum computing, artificial intelligence are shaping the world. Lower capacity and resource mobilization in Asia compared to advanced economies could further widen digital divide. Data sovereignty and security remains critical concerns. If technology evolves irresponsibly, it could pose existential risk. Asia must close the digital divide and build regional capacity in technology, innovation, and incubation. Ladies and gentlemen, Asian cultural diversity, with its rich tapestry of languages, traditions, philosophies, customs, is a testament to the resilience and creativity of human civilization. The philosophies of Islam, Confucianism, Buddhism, Hinduism, among others, have shaped the global thought, offering unique perspectives on morality, governance, and human spirit. Asia's civilizations have flourished by embracing diversity. Over the centuries, the vibrant exchanges of cultural diversity has not only impacted on the region, but
global influence. The melding of tradition and modernity, the respect for ancestral wisdom alongside cutting-edge innovation creates a dynamic energy that propels the region forward while honoring the deep historical roots. Asia's demographic dividend presents immense potential. A growing workforce, particularly young people, can drive innovations and productivity. We must provide them access to finance for entrepreneurship and sustainable solutions. Investing in human capital and in education system aligned with the evolving global job market will shape Asia's future competitiveness. চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন।